ওই তো তোতাটিয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে। এটাই চুরি করার সুবর্ণ সুযোগ। হিং টিং লাল গোলাপ বাড়ি, তোতার ঘরের জিনিসপত্র চুরি কর তাড়াতাড়ি। ওরে বাবারে, কে এভাবে ঢিল ছুঁড়ে মারলো? ভূত, তাড়াতাড়ি পালাও পালাও কাকুলি, ভূত আমাদের পিছু নিয়েছে। কিন্তু কালু, ভূত আমাদের বস্তা দিয়ে ঢিল ছুড়লো কেন বলো তো? তোমার টর্চটা একটু এদিকে ধরো তো দেখি, এই বস্তার ভিতরে কি রাখা আছে। কালু, এই কালু, আমাদের তো ভাগ্য খুলে গেছে গো। কেন গো, কি দেখতে পেলে ভূতের দেয়া বস্তায়? দেখি তো, আমিও একটু দেখি। আরে, এটাতে তো অনেকগুলো টাকা আর সোনা গয়নাও আছে। কাকুলি, এই গয়নাগুলো তুমি পরলে তোমাকে রানীর মতো দেখতে লাগবে। কালু আর কাকুলি তোতার বাড়ির পাশে কথা বলছিল, আর তাদের কথার আওয়াজে তোতা ও টিয়ের ঘুম ভেঙে যায়। এ কি, আমার আলমারি খোলা কেন? আর আমার সোনার গহনা টাকা, এগুলো সব কোথায় গেল? ওগো, আমাদের ঘরে চোর এসেছিল। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো। চুপ করো, আমার মনে হয় চোর এখনো পালাতে পারেনি। ওই দেখো, বাইরে কারা যেন কথা বলছে। এরপর তোতা ও টিয়ে দুজন একটা টর্চ নিয়ে কালুদের কাছে চলে আসে, আর তাদের সামনে বস্তা দেখে তাদেরকে চোর ভেবে জোরে জোরে চিৎকার করতে থাকে। চোর চোর, আমার বাড়িতে চোর এসেছে, কে কোথায় আছো তাড়াতাড়ি এসো, চোর চোর। তোতার চিৎকার শুনে আশেপাশে সবাই সেখানে চলে আসে। কি হয়েছে তোতা দাদা, এত রাতে এভাবে চিৎকার করছো কেন? দেখ সবাই দেখ, এই শয়তান কালু আর কাকুলি এত রাতে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু এরা পালিয়ে যাওয়ার আগেই আমরা এদেরকে ধরে ফেলি। তোমরা আমাকে ভুল বুঝছো, আমরা তোতা দাদার ঘর থেকে কিছু চুরি করিনি গো, কিছু চুরি করিনি। তোমরা যদি চুরি করনি, তাহলে এই বস্তাটা এখানে কোথা থেকে এলো শুনি? এরপর কাকুলি টুনিকে বস্তা কুড়িয়ে পাওয়ার কথাটা খুলে বলে, কিন্তু কেউ কালু ও কাকুলির কোনো কথাই বিশ্বাস করে না। চোর কোথাকার, দে বলছি দে, আমাদের টাকা আর গয়নাগুলো ফিরিয়ে দে। তোদেরকে প্রথমবারের মতো যেতে দিচ্ছি, তবে আর কোনোদিন যদি শুনি তোরা আবারও কারো বাড়িতে চুরি করেছিস, তাহলে সেদিনই হবে তোদের শেষ দিন, এই বলে দিলাম। এরপর তোতা বস্তা নিয়ে চলে যায়, আর যে যার ঘরে ঘুমোতে চলে যায়, আর এভাবে সেই রাত কেটে যায়। হায় হায় টুনি, আমার যে সব কিছু চুরি হয়ে গেছে। এ কি বুড়িমা, তোমার বাড়িতেও চুরি হয়ে গেছে? হ্যাঁ রে টুনি, আমি এতদিন কষ্ট করে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, আর কাল রাতে কে যেন আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। তার মানে ওই কালু আর কাকুলি আমার বাড়ির চুরি করা টাকা নিতে না পেরে মিনু বুড়িমার বাড়িতে চুরি করেছে। না না, উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া উচিত নয়। তাই আজ রাতে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, আর কালু দাদার বাড়ির সামনে গিয়ে পাহারা দিতে হবে। তাহলেই জানা যাবে কালু আর কাকুলি আসল চোর কিনা। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। আর সবাই মিলে কালুর বাড়ির সামনে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে লাল গোলাপ ঘর ইগলের বাড়িতে চলে আসে, আর একইভাবে ইগলের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এদিকে টনিরা সারা রাত ধরে কালুর বাড়ির সামনে পাহারা দিতে থাকে, কিন্তু কালু আর কাকুলিকে ঘর থেকে বাইরে বের হতে দেখতে পায় না। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। টুনি রে টুনি, কালুর বাড়ি পাহারা দিতে গিয়ে আমার যে সর্বনাশ হয়ে গেছে টুনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ইগল দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? আরে তুমি কি বলছো এসব ইগল দাদা? আমাদের এই বনে কে এমন আছে যে আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে,
আর আমরা তো কালু দাদা আর কাকুলি দিদিকেই এতদিন চোর ভাবতাম, কিন্তু কাল তো আমরা সবাই মিলে কালু দাদার বাড়ি পাহারা দিলাম। কি বলছিস টুনি? তোরা সবাই মিলে আমাদেরকে পরীক্ষা করার জন্য সারা রাত ধরে আমার বাড়ি পাহারা দিচ্ছিলি? ভালোই করেছিস রে। তোদের জন্য আমার বাড়িতে চোর চুরি করতে আসতে পারেনি। চুপ করো কালু দাদা, এটা মজা করার বিষয় না। একের পর এক আমাদের বনের প্রায় সবার বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, তাই চোরকে ধরতে আমাদের সবাইকে অন্য পথ ভাবতে হবে। শোন টুনি, কম বেশি সবার বাড়িতে চুরি হয়েছে, এখন বাকি শুধু তোর আর কালুর বাড়ি। তাই চোর নিশ্চয়ই আজ রাতেও চুরি করতে আসবে, আর আজ রাতে চোরকে ধরতেই হবে। আর চোরকে ধরার জন্য আমার মাথায় একটা বুদ্ধিও এসেছে। এরপর টুনি সবাইকে বুদ্ধি শিখিয়ে দেয়, আর এভাবেই দেখতে দেখতে প্রায় রাত হয়ে আসে। আর বনের সবাই যে যার বাড়িতে বাইরে পাহারা দিতে থাকে। হিং টিং, লাল গোলাপ বাড়ি, টুনির ঘরের জিনিসপত্র চুরি কর তাড়াতাড়ি। এ কি? এ আমি কি দেখছি? এটা তো একটা লাল গোলাপ বাড়ি। আর বাড়ি হয়ে কি করে এভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে? আর এইভাবে আমাদের বাড়িতে কেনই বা চুরি করছে? এর পিছনে কারো হাত নেই তো আবার? যাই, আমি বরং এই লাল গোলাপ বাড়ির পিছন পিছন যাই। এরপর টনি লাল গোলাপ বাড়ির পিছনে পিছনে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর লাল গোলাপ বাড়িটা একটা জঙ্গলের ভিতর বাড়িতে চলে যায়। হিং টিং, গোলাপ বাড়ি, আমার আসল রূপ ফিরিয়ে দে তাড়াতাড়ি। হা 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 হা, এই সব টাকা আমার, সব স্বর্ণ মুদ্রা আমার। আমি পৃথিবীর একমাত্র ধনী পাখি, আর আমি হলাম পেঁচাচোর বিজ্ঞানী, যে কিনা লাল গোলাপ বাড়ি নামে এক রোবট আবিষ্কার করেছে। তাই এই রোবটে নিজে প্রবেশ করে পুরো বনে চুরি করছে। হা হা হা। পেঁচাচোর বিজ্ঞানীর সব কথা টুনি আড়াল থেকে শুনতে পায়, আর পেঁচাচোর বিজ্ঞানীর সামনে গিয়ে বলে, এবার তুমি ধরা পড়ে গেছো পেঁচাচোর বিজ্ঞানী। তোমার সব কথা আমি শুনেছি। আর তুমি একজন শিক্ষিত আর মেধাবী হয়ে কি করে চুরি করার মতো বাজে কাজটা করতে পারলে? হ্যাঁ, কি, কে রে তুই? আর তুই আমার বাড়ির সন্ধান পেলি কি করে? ও বুঝেছি, তুই আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলি বুঝি? হ্যাঁ, আমি তোমাকে ফলো করছিলাম, আর তোমাকে দেখে বুঝলাম একজন বিজ্ঞানী হয়েও কিভাবে গরিব দুঃখীদের মুখের খাবার কেড়ে নিয়ে আহ্লাদ করছো তুমি। এই টুনি, এই তোর সাহস তো কম নয়। তুই একজন সাধারণ পাখি হয়ে একজন বিজ্ঞানীকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আমি বিজ্ঞানী হয়ে চুরি করি। আমি একটা চোর, আমি একটা চোর। এ কি, তোমার চোখে জল কেন? তাহলে শোন, আমি পৃথিবীর মধ্যে বিখ্যাত বিজ্ঞানী নামে খ্যাত ছিলাম। একদিন বিজ্ঞানীদেরকে নিয়ে এক বিশেষ মেলার আয়োজন করা হয়, আর সেই মেলায় বলা হয় যার আবিষ্কার যত ভালো হবে তাকে বিশেষ বিশেষ পুরস্কার দেওয়া হবে। সেখানে আমি একটা লাল গোলাপ বাড়ি আবিষ্কার করি। আমার লাল গোলাপ বাড়ি দেখে টোনা বিজ্ঞানীর অনেক লোভ হয়। কি রে প্যাঁচা, তুই এটা কি আবিষ্কার করেছিস? এটা তো একটা গোলাপ বাড়ি, আর এমন বাড়িতে সবাই দেখেছে, কিন্তু আমাদের তো নতুন কিছু আবিষ্কার করতে বলা হয়েছিল। ও তুই বুঝবি না, আমার এই লাল গোলাপ বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়। এই গোলাপ বাড়িটা রোবটের মতো সব কাজ করবে। এটা তুই কিভাবে আবিষ্কার করলি বলতো? শোন প্যাঁচা, আমার অনেক দিনের স্বপ্ন আমি যে সেরা বিজ্ঞানী হব, কিন্তু তোর বানানো লাল গোলাপ বাড়ির জন্য তুই সেরা বিজ্ঞানী হবি রে। আমার স্বপ্নটা যে স্বপ্নই থেকে গেল রে। টোনা ছিল আমার সব থেকে ভালো বন্ধু, তাই টোনার কান্না দেখে আমি চুপ থাকতে পারিনি, আর তাই আমার লাল গোলাপ বাড়িটা আমি টোনাকে দিয়ে দেই। এরপর টোনা সবার চোখে বিখ্যাত বিজ্ঞানীর সার্টিফিকেটও পেয়ে যায়। টোনা বিজ্ঞানী, তুমি তো বলেছিলে লাল গোলাপ বাড়ি রোবটের মতো কাজ করবে। তাহলে আমাদের সবার সামনে প্রমাণ করে দেখাও যে তুমি একটা রোবট বাড়ি আবিষ্কার করেছো।
রাজু টোনার কথা শুনে টোনা চুপ করে থাকে, কারণ সে লাল গোলাপ বাড়ি অন করার মন্ত্র জানতো না। এরপর টোনা কোনো উপায় না পেয়ে রাজু টোনা ছাড়কে সব সত্যি কথা বলে দেয়। কে একজন বিজ্ঞানী হয়ে তুই আমাদের সবাইকে মিথ্যে কথা বলছিস? এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি এই মিথ্যাবাদীকে পৃথিবী থেকে বিদায় করে দে। এরপর সবাই মিলে টোনাকে মারতে মারতে মেরে ফেলে। পেঁচা, তুই টোনাকে মিথ্যে কথা বলতে সাহায্য করেছিস, তাই তুইও একই দোষে অপরাধী। তাই তোরা পেঁচাকেও মেরে ফেল। হিং টিং গোলাপ বাড়ি, এবার আমাকে উড়িয়ে নিয়ে চল তাড়াতাড়ি। এরপর আমি সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসি। এরপর থেকে বনে সবারই প্রতি আমার অনেক রাগ জন্ম নেয়, আর তাই আমি চুরি করতে শুরু করি। কিন্তু তুমি চুরি করার কাজে লিপ্ত না হয়ে পুলিশের কাছে সব কথা জানাতে পারতে, কিন্তু আর সেটা তুমি করনি। আর তাই চুরি করার জন্য তোমাকে 2 বছরের জেল দেয়া হলো। চলো আমার সাথে চলো। দিদি, বাবা মা মারা যাবার পর অহমের সাথে যুদ্ধ করতে করতে এত বড় হয়ে উঠেছি, আর সহ্য করতে পারছি না। দিদি, তুই কিছু একটা কর। আমাদের আর কবে ভালো দিন আসবে তুই আমাদের বল তো। বোন রে, আমার এই অভাব অনটন আর ভালো লাগছে না। শোন, আমি বলি কি, আমরা কষ্ট করে যে 500 টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে বনের বড় ব্যবসায়ী যে যোগু দাদা আছে না, তার কাছ থেকে এক টুকরো জমি কিনে নেই। সে জমিতে আমরা অনেক ফসল ফলাবো। তবে তাই হোক, যা তুই এই 500 টাকা নিয়ে চোখবু দাদার কাছে যা। মুন্নির এই কথা শুনে টুনি টাকা নিয়ে যজ্ঞ কাকের বাড়িতে যায়। যোগু দাদা, তোমার তো অনেক জমি। আমি গরিব পাখি, কষ্ট করে এই 500 টাকা জমিয়েছি। এই 500 টাকা নিয়ে তোমার এক টুকরো জমি দাও না গো, চাষ করে কিছু ফসল ফলাবো। এভাবে অভাবে দিন কাটালে তো আমি আর আমার বোন না খেতে পেয়ে মরেই যাব। টুনি, তুই পাগল হয়েছিস নাকি? মাত্র 500 টাকায় জমি কিনতে এসেছিস? হা 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 হা। জমির কত দাম তুই জানিস? তবে শোন, এত অভাবে যখন পড়েছিস, তবে আমার একটা গরু আছে, প্রচুর দুধ দেয়। ওটা তোকে দিয়ে দিতে পারি 500 টাকায়। দাও তবে, ওই গরুই দাও। দুধ বিক্রি করে যদি কিছু আয় করতে পারি। টুনির এই কথা শুনে যজ্ঞ কাক টুনির কাছ থেকে 500 টাকা নিয়ে তার গরুটা দিয়ে দেয়। হা হা হা, বোকা টুনি, তোর 500 টাকা নিয়ে কেমন আমার ওই রোগা গরুটা গছিয়ে দিলাম। যাক বাবা, ওই গরু 2 দিন পর তো এমনিতেও মরে যেত। মরে যাওয়ার বদল 500 টাকা পেলাম, তাই আমার লাভ। এদিকে টুনি গরু নিয়ে বাড়িতে আসে। একে টুনি দিদি, তুই জমি কিনতে গেলি কিন্তু গরু নিয়ে ফিরলি কেন? এই গরু দিয়ে আমরা কি করব? আরে আরে, যোগ্য দাদা জমির বদলে আমাকে গরু দিয়েছে, আর বলেছে এই গরু নাকি অনেক দুধ দেয়। শোন মুন্নি, জমি চাষ করতে তো অনেক কষ্ট, আর গরুকে খাবার দিলেই তো আমরা খুব সহজেই দুধ পাবো। কথাটা তো মন্দ বলিসনি দিদি। আচ্ছা ঠিক আছে, আমি ঘর থেকে বালতি নিয়ে আসি, দুধ দহন করে দেখি কতগুলো দুধ হয়। এ কথা বলে মুন্নি ঘরের মধ্যে দুধ দহন করার জন্য বালতি নিয়ে যায়। এদিকে টুনিও অন্য ঘরে চলে যায়। এরপর মুন্নি বালতি নিয়ে এসে দুধ দহন করতে থাকে, কিন্তু এক ফোঁটাও কোনো রকমের দুধ বের হয় না। দিদি, এই দিদি, এ কোন গরু নিয়ে আসলি তুই বলতো? এসে দেখে যা, গরু এক ফোঁটাও দুধ তো দূরের কথা, সারাক্ষণ শুধু গোবর দিয়ে যাচ্ছে। আহা মুন্নি, অমন অধৈর্য হচ্ছিস কেন? 2 দিন গরুটা আমাদের বাড়িতে থাক, এমনিতেই দুধ দিবে। ভালো মন্দ ঘাস লতা পাতা খাওয়াতে হবে তো নাকি? মুন্নি আর কিছুই বলে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, তবুও গরু কোনো রকমের দুধ দেয় না। দিদি, আমি বুঝতে পেরেছি, ওই ঠকবাজ যজ্ঞ দাদা আমাদেরকে ঠকিয়েছে। এত ভালো খাবার খাওয়াচ্ছি তবুও গরু দুধ দেয় না। এই গরু রেখে আমাদের আর লাভ নেই, বিক্রি করে দিয়ে আয়, বুঝেছিস? মুন্নি, তুই ঠিকই বলেছিস। আমিও বুঝতে পেরেছি এ কোনো কাজের গরু নয়। আজকেই বনের হাটে নিয়ে গিয়ে একে বেচে দিয়ে আসবো। এ কথা বলে টুনি গরুকে নিয়ে হাটে চলে যায়।
কিন্তু টুনির গরুকে সবসময় মল দিতে দেখে কেউই টুনির গরু কেনে না। তা দেখে টুনি হতাশ হয়ে গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। একে টুনি দিদি, তুমি গরু বিক্রি করতে পারোনি? এই গরু দিয়ে না হলো কোনো লাভ, আমাদের বেকার বেকার, বরং 500 টাকা ক্ষতি করে এই গরুটা কিনে নিয়ে এলে। এখন কি আর করি বলতো, এই গরুকে ঘরে রাখলে তো আরো বড় ক্ষতি। আমাদের এই গরুর খাবার কিনতেই তো অনেক খরচ হয়ে যাবে। এই গরুকে নিয়ে কোথায় যাই এখন? আরে বাহ টুনি দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, এই গরু তো গোবর দেয় বেশি, তাই না? এই গোবরে যদি সোনালী রং মিশিয়ে সোনার গোবর বলে বাজারে বিক্রি করি, তবে তো কেউ বুঝতে পারবে না। নকল সোনার গোবর দিয়ে তো আমরা অনেক টাকা পাবো। এসব কি বলছিস? যদি কেউ ধরতে পারে তবে তো মহা সর্বনাশ হবে আমাদের। আরে আমাদের কেউ চিনতেই পারবে না। আমরা মুখে কাপড় বেঁধে এই গরুকে নিয়ে হাটে যাব। তুমি একদিন হাটে যাবে, আরেকদিন আমি হাটে যাব। তারপর যখনই গরু মলত্যাগ করবে, তখনই গরুর গোবরে সবার চোখকে ফাঁকি দিয়ে সোনালী রং মিশিয়ে দিব। আর সবাইকে বলবো এটা যজ্ঞ কাকের গরু, আর আমরা তার দাসী। আর তার হয়েই আমরা সোনার গোবর বিক্রি করতে এসেছি বাজারে। বাবা মুন্নি, বুদ্ধিটা তো বেশ দারুণ দিয়েছিস। এবার ফাঁসলে যজ্ঞ কাকে ফাঁসবে? গরিব বলে আমাদের ঠকিয়েছিল, তাই না? এবার দেখবে মজা। টুনি আর মুন্নি এই বুদ্ধি করে। আর পরের দিন সকালবেলা টুনি মুখে একটা কাপড় বেঁধে গরুটা নিয়ে বাজারে চলে যায়। আর গরু যেমনি বাজারে মলত্যাগ করতে থাকে, তখনই টুনি সবার চোখ ফাঁকি দিয়ে গোবরে সোনালী রং করতে থাকে। এসো গো এসো, আমার গরু সোনার গোবর দিয়েছে, দেখে যাও দেখে যাও। কে কে কিনবে সোনার গোবর? কিনে নিয়ে যাও। কি বলছো গো, সোনার গোবর? এ কোন জাদুর গোবর পেয়েছো তুমি? কার গরু এটা? আমাকে এক থলে গোবর দাও তো, আমি এই সোনার গোবর দিয়ে বউকে হার বানিয়ে দিব। কত দিনের শখ, বউ আমার সোনার হার পরবে। সোনার গোবর নিবে তুমি? এই নাও। এই গরু আমার মালিক যজ্ঞ কাকের। সেই তো আমাকে বলেছে সোনার গরু বাজারে বিক্রি করতে। একথা বলে টুনি কবুতরকে গোবর দেয়। এভাবে সোনার গোবর ভেবে বনের অনেক পাখি টুনির কাছ থেকে গোবর কিনে নেয়। আর এভাবে মুন্নি আর টুনি মুখ লুকিয়ে বিভিন্ন বাজারে নকল সোনালী রং করা গোবর বিক্রি করতে থাকে। একদিন টুনি আর মুন্নির বাড়িতে যজ্ঞ কাকা আসে। কি রে মুন্নি টুনি, তোরা তো দেখছি বেশ আয় উন্নতি করছিস। তা তোদের আয় উন্নতি দেখে আমি জানতে এলাম, এত উন্নতির রহস্যটা কি? বল, আমাকে একটু বল শুনি। আরে চক্ষু দাদা, আপনাকে একটা বিষয় তো বলাই হয়নি। আপনার গরুটা সোনার গোবর দেয়, আর সেই সোনার গোবর বিক্রি করেই তো আমরা এত টাকা পাচ্ছি। কি সত্যি বলছিস? আমার গরু সোনার গোবর দেয়? এতদিন তো আমি জানতে পারলাম না। ওই গরু আর তোদের কাছে রাখবো না। দে, আমার গরু আমাকে ফিরিয়ে দে। না না বাবা, আমরা এতদিন থেকে গরুকে খাবার খাওয়ালাম, এমনি এমনি তো তোমাকে গরু দিব না। আমি তোদের অনেক টাকা দিব, তবুও আমাকে আমার গরু ফেরত দে। বেশি টাকা দিয়ে এই গরু তোদের কাছ থেকে নিলেও আমার কোনো ক্ষতি নেই। সোনার গোবর বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই নে, এক্ষুনি আমি তোদের টাকা দিচ্ছি। আর টাকা পেয়ে টুনি আর মুন্নি মিটে মিটে হাসতে থাকে। আর যজ্ঞ কাককে সেই গরুটা দিয়ে দেয়। তারপর যজ্ঞ কাক গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। এর কয়েকদিন পর যজ্ঞ, এই হারামজাদা যজ্ঞ, বাড়িতে আছিস? বেরিয়ে আয় বলছি। দাসী দিয়ে আমাদের ঠকানো, দেখাচ্ছি মজা। কবুতরের ডাক শুনে যজ্ঞ কাক বাড়ি থেকে বেরিয়ে আসে। আর বের হতেই যজ্ঞ কাক ভীষণ অবাক হয়ে যায়। এ কি, তোমরা কারা? আমাকে এভাবে ডাকছো কেন? আর আমার বাড়িতেই কেনই বা এসেছো তোমরা? শয়তান বেটা, তুই দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছিস। গোবরে সোনালী রং মেখে আমাদের কাছ থেকে তোর দাসীরা টাকা হাতিয়ে নিয়েছে। এখন দে, ফেরত দে আমাদের টাকা। কবুতরের কথা শুনে যজ্ঞ কাক ভীষণ অবাক হয়ে যায়। আর গরুর কাছে গিয়ে দেখে সত্যি সত্যি গরু শুধু গোবর দিয়েছে, কোনো সোনার গোবর দেয়নি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। টুনি মুন্নি আমাকেও ঠকিয়েছে। ভাই সকল, তোমরা বিশ্বাস করো, এটা আমার গরু নয়, ওই টুনি মুন্নির গরু এটা। তোমরা তাদের গিয়ে ধরো। আমরা এসব কিছু জানি না। তোমার বাড়িতে গরু মানে তুমি এই গরুর মালিক, আর তুমি তোমার দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছো।
এখন তুমি আমাদের টাকা ফেরত দাও, তা না হলে আমরা সবাই তোমাকে এমন মার মারবো যে বাপের নামটাও ভুলে যাবে। কবুতরের কথা শুনে যোগু কাক ভয় পেয়ে যায় আর তার সিন্ধুক থেকে সব টাকা নিয়ে এসে সবাইকে তাদের টাকা শোধ করে দেয়। এদিকে টুনি আর মুন্নি তাদের টাকা পয়সা সব নিয়ে অন্য বনে চলে যায় আর আরামেই বসবাস করতে থাকে। বৃন্দাবন জঙ্গলে এক টুনি পাখি তার 4 কন্যা টুনটুন, টুকি, খুকি, টিংটিংকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেক গরিব, কোনো রকমে খেয়ে না খেয়ে 4 মেয়েকে নিয়ে একটা ভাঙাচোরা কুঠিরে বাস করত। মারে, তোরা বাড়িতে থাক, আমি কাজে গেলাম কেমন? শোন, বাইরে কিন্তু যাবি না। আমাদের এই জঙ্গলে আমাদের কেউ তেমন পছন্দ করে না রে। হ্যাঁ মা, আমরা জানি তো, আমাদের 4 বোনকে কেউ খেলায় নেয় না জানো, সবাই দূর করে আমাদের তাড়িয়ে দেয়। সেটা আমি জানি রে মা, আমরা যে গরিব, আমাদের কেউ পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এবার গেলাম তবে, থাক তোরা। টুনি মেয়েদের এভাবে বলে সুখী পায়রার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আসলে টুনি সুখী পায়রার বাড়িতে মালিক কাজ করত। পথে টুনির সাথে কাকুলির দেখা হয়। কি রে ফকির মিসকিন, এভাবে কোথায় যাচ্ছিস শুনি? নিশ্চয় সুখী দিদি বাড়িতে যাচ্ছিস, তাই না? তোকে আমাদের জঙ্গলে রাখা একদম ঠিক হয়নি জানিস। তোর মতো গরিবদের দেখলে আমাদের দিনটাই খারাপ যায়। যত সব। কেন কাকুলি দিদি, এভাবে কেন বলছো? তুমিও পাখির জাত, আমিও পাখির জাত, তাহলে তোমাদের দিন খারাপ যাবে কেন? এত ধনী হয়েও তোমরা এমন কুসংস্কারে বিশ্বাস করো? এই, একদম জ্ঞান দিস না তো। তোর এসব বড় বড় কথা আমি শুনতে চাই না। যেখানে যাচ্ছিস যা, নয়তো থাপ্পড় মেরে তোর গাল ফাটিয়ে দিব আমি। কাকুলির এমন অপমানজনক কথা শুনে টুনির একদম মন খারাপ হয় না, কারণ কাকুলি রোজ রোজ টুনিকে এভাবে অপমান করত। এরপর গরিব টুনি সুখীর ফুল বাগানে কাজ করতে যায়। এভাবেই দিন কাটছিল। টুনি সুখী পায়রার ফুল বাগানে কাজ করে বাড়িতে যায় আর গিয়ে দেখে তার 4 কন্যা একা একাই বাড়িতে খেলছে। এসে গেছে, এসে গেছে, তোদের মা এসে গেছে। তোরা আরেকটু খেল, আমি তোদের জন্য ভাত রান্না করে নিয়ে আসছি, ঠিক আছে? এরপর টুনি মেয়েদের জন্য সুস্বাদু গরম ভাত লবণ দিয়ে নিয়ে আসে আর 4 কন্যাকে কচু পাতার থালায় খেতে দেয়, কারণ টুনির ঘরে যে কোনো প্লেট ছিল না। মারে, ঘরে কোনো তরকারি নেই, তোরা এই লবণ দিয়ে খেয়ে নে কেমন? সে না হয় খেলাম মা, কিন্তু মা তুমি আমাদের রোজ রোজ এমন কচু পাতার থালায় কেন খেতে দাও মা? আমরা প্লেটে কেন খাই না মা? আমাদের কি আর প্লেটে খাওয়ার মতো সাধ্য আছে রে মা? আমি তো তোদের আহার জোগাড় করতেই পারি না, তার উপর আবার থালা। তোরা এই কচু পাতার থালাতেই খাতো মা। মায়ের কথা 4 কন্যা আর কিচ্ছু বলে না, চুপটি করে কচু পাতার থালাতেই খেয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি তার 4 কন্যাকে রোজ রোজ কচু পাতার থালাতেই খেতে দিত। দিদি, এই দিদি, আমাদের জঙ্গলে সবাই প্লেটে খাবার খায় আর আমরা পাতাতে খাই কেন বলতো? আমি জানালা দিয়ে দেখেছি কুহু প্লেটে মজা করে খাবার খায় জানিস? পাগলি বোন আমার, শোন, তুই তো অনেক ছোট, তাই তুই বুঝবি না। আমরা সবার থেকে আলাদা, তাই কচু পাতার থালায় খাই, বুঝেছিস? এখন বক বক করিস না তো, আয় খেলি। এরপর 4 বোন আবার খেলায় মনোযোগ দেয়। অন্যদিকে টুনি সুখী পায়রার বাগানে যখন কাজ করছিল, এমন সময় সুখী পায়রা সেখানে আসে। টুনি, আমার মেয়ের কাল জন্মদিন, তুই তোর 4 মেয়েকে নিয়ে আসিস কেমন? আমি তো তোকে নিমন্ত্রণ করতেই চাইনি, কিন্তু আমার মেয়ে পারুলের জোড়াজুড়িতে নিমন্ত্রণ করলাম। মালকিন, আপনি যে আমাকে নিমন্ত্রণ করেছেন এতেই আমি অনেক খুশি। আমি আমার 4 কন্যাকে নিয়ে অবশ্যই আসবো। এরপর টুনি খুশি মনে বাড়ি চলে যায় আর ওর মেয়েদের নিমন্ত্রণের কথা খুলে বলে। সব শুনে টুনির 4 কন্যা অনেক খুশি হয়। মা, মা, ও মা, তাহলেই তো কাল আমরা অনেক ভালো খেতে পারবো। কতদিন হলো ভালো খাবার খাই না। হ্যাঁ দিদি, আর কাল আমরা কচু পাতার থালায় খাবো না,
আমরা ওদের মতো ভালো প্লেটে খাবার খাবো। কি মজা, কি মজা! আমার আনন্দে তো আজ রাতে ঘুম হবেই না। পাগলি মেয়েরা আমার, এবার ঘুমিয়ে পড়তো। কাল আবার নিমন্ত্রণ খেতে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠবি কেমন? এরপর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে টুনি একটা কম দামি গলার হার উপহার হিসেবে কিনে ওর 4 কন্যাকে নিয়ে নিমন্ত্রণ খেতে আসে। শুভ জন্মদিন পারুল মা, এই নাও, এই গলার মালাটি তোমার। টুনি যখন গলার মালাটি পারুলকে দিচ্ছিল এমন সময় এসব কাকুলির নজরে আসে। আর কাকুলি হাসতে হাসতে বলতে থাকে, হ্যাঁ রে টুনি, তুই এটা কি গলার মালা এনেছিস বলতো? এমন সস্তা মালা তো সুখী দিদির বাড়ির কাজের মেয়েরাও পরে না। ছি! হ্যাঁ গো সুখী দিদি, তুমি কোন রুচিতে এই টুনিকে নিমন্ত্রণ করেছো শুনি? আর বলো না কাকুলি দিদি, আমার মেয়ে পারুলের জেদে নিমন্ত্রণ করেছি। আর বাদ দাও তো ওই টুনির কথা, চলো আমরা কেক কাটি। এভাবে যখন কাকুলি আর সুখী টুনিকে অপমান করছিল এমন সময় টুনির 4 কন্যা সেখানে ছিল না। 4 কন্যা তখন বাড়ি সাজানো গোছানো দেখছিল। শোন টুনি, তোর 4 কন্যাকে নিয়ে তুই আমার পাশের রুমে গিয়ে বসে থাক। আমি চাই না তুই কেক কাটার কাছে থাকিস, কারণ আমার অনেক ধনী আত্মীয় স্বজন এসেছে এখানে। সুখীর এমন কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর 4 কন্যাকে নিয়ে পাশের একটা ঘরে বসে থাকে। মা, মা, ও মা, আমরা কেক কাটা দেখবো না মা? তুমি আমাদের নিয়ে ঘরে কেন বসে আছো? চলো মা, আমরা কেক কাটা দেখবো। না রে মা, চুপটি করে বসে থাক। ওখানে অনেক ধনী পাখিরা আছে, আমাদের ওখানে যাওয়া যাবে না রে। এরপর টুনি অপমান বোধ নিয়ে কাঁদতে থাকে, কিন্তু 4 কন্যাকে কিছুই বুঝতে দেয় না। টুনি নীরবে চোখের জল ফেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর সুখী পায়রা কচু পাতার থালায় করে কিছু খাবার নিয়ে আসে। টুনি, তোর মেয়েদের নিয়ে এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা তো। টুনি খাবারগুলোর দিকে তাকিয়ে দেখে সবগুলো খাবার ছিল এঁটো খাবার। সুখী মাসি, তুমি এগুলো আমাদের এঁটো খাবার কেন দিয়েছো? আর এমন কচু পাতার থালায় কেন? আমাদের প্লেটে দিবে না? নিমন্ত্রণ করে খেতে দিয়েছি, এটাই তোদের ভাগ্য, বুঝেছিস? আমার প্লেট চাস? তোরা যে প্লেটে খাবি সেই প্লেট আবার ব্যবহার করা যাবে নাকি? হ্যাঁ বলতো, চুপচাপ খেয়ে নে। থাক মাসি, আর অপমান করতে হবে না, আমরা চলে যাচ্ছি। চলো মা, তোমার 4 কন্যা আর তোমার অপমান সহ্য করতে পারছি না। এরপর 4 কন্যা খাবার না খেয়ে তাদের মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর রাস্তায় গিয়ে অনেক কাঁদতে থাকে। মা, ও মা, তুমি একদম কষ্ট পেও না মা। ও মা, আমরা 4 বোন আর দামি প্লেটে ভালো ভালো খাবার খেতে যাবো না মা? তুমি বাড়ি চলো মা, তুমি বাড়ি চলো। এরপর তারা বাড়িতে চলে যায় আর সামান্য ভর্তা ভাত রান্না করে কচু পাতার থালায় খেতে বসে। এমন সময় একটা বৃদ্ধা সেখানে আসে। মারে, তোরা তো খাবার খেতে বসেছিস, আমাকে একটু খেতে দে, আমি যে না খেয়ে আছি। বৃদ্ধার কথা শুনে টুনির অনেক মায়া হয় আর টুনি নিজে না খেয়ে নিজের ভাগের খাবারটা বৃদ্ধাকে খেতে দেয়। বৃদ্ধা তৃপ্তি করে খাবার খায় আর সাথে সাথে একটা পরীতে রূপান্তরিত হয়। কি পরি? হ্যাঁ, আমি হলাম পরি। আমি বৃদ্ধা সেজে তোমাদের মন পরীক্ষা করছিলাম। তোমরা সত্যি অনেক ভালো, আমি তোমাদের উপহার দিতে এসেছি। এরপর পরী জাদু করে 4টি সোনার থালা নিয়ে আসে আর 4 কন্যাকে উপহার দেয় আর তার সাথে অনেকগুলো সোনার মোহর দেয়। 4 কন্যা, তোমরা এখন থেকে এই সোনার থালায় খাবে। আর টুনি, তুমি এই সোনার মোহর দিয়ে সুখে দিন কাটাবে। তোমাদের আর কেউ অপমান করবে না, তোমরাও আজ থেকে ধনী। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর পরী চলে যায় আর টুনি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।